সাউথ কোরিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে লাখ লাখ জম্বি, কিন্তু এরা সবচেয়ে বড় সমস্যা না, কারণ সেখানে এমন কিছু মানুষ বেঁচে আছে যারা বন্দি মানুষদের খাঁচায় ভরে জম্বিদের সামনে ছেড়ে দিয়ে বাজি ধরে মজা করে। তবে এই গল্পটা শুরু হয়েছিল এর চেয়েও ভয়ঙ্কর একটা জায়গায়। 4 বছর আগে একটা মা রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে নেওয়ার দরকার নেই, শুধু আমার বাচ্চাটাকে বাঁচান। কিন্তু লোকটা তখন গাড়ি না থামিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। ঠিক 4 বছর পর সেই লোকটা যখন ওই মৃত্যুপুরীতে ফেসে যায়, তখন তাকেই বাঁচাতে এগিয়ে আসে সেই মাটি। বলছিলাম ট্রেন টু বুসান ইউনিভার্সের সেই ভয়াবহ সিকুয়েল পেনিনসুলা মুভিটির কথা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। মুভি শুরু হয় সাউথ কোরিয়ার একটা ভয়ঙ্কর রাতে। জম্বি ভাইরাস তখন পুরো দেশটাকে গিলে খাচ্ছে। মুভির প্রধান চরিত্র জং সক একজন মিলিটারি অফিসার, যে তার বোন, ভাগ্নে আর ভগ্নিপতি চুলমিনকে নিয়ে গাড়িতে করে ছুটছে ইনসান বন্দরের দিকে, কারণ সেখান থেকে একটা শিপ রিফিউজিদেরকে নিয়ে হংকংয়ে পালাবে, আর এটাই তাদের বেঁচে থাকার একমাত্র সুযোগ। যাওয়ার সময় তারা দেখতে পায় মাঝ রাস্তায় একটা নষ্ট গাড়ির পাশে এক দম্পতি দাঁড়িয়ে আছে, তাদের কোলে একটা ছোট্ট বাচ্চা। মহিলাটা কাঁদতে কাঁদতে জংসকের গাড়ির সামনে এসে হাত জোর করে বলে, আমাদের নেওয়ার দরকার নেই, শুধু বাচ্চাটাকে একটু বাঁচান। কিন্তু জংসক নিজের পরিবারের কথা ভেবে গাড়ি থামায় না, সে সোজা চলে যায় নিজের জীবন বাঁচানোর জন্য। তবে এই একটা সিদ্ধান্তই তার বুকের ভিতরে সারা জীবনের জন্য একটা বিষাক্ত অপরাধবোধ গেঁথে দেয়। এরপর তারা কোনো মতে বন্দরে পৌঁছে শিপে ওঠে। সবাই তখন ভাবছে তারা সবাই বেঁচে গেছে, কিন্তু শিপের নিচতলায় রিফিউজিদের মধ্যে আগে থেকে একজন ইনফেক্টেড ছিল। হুট করেই সে জম্বি হয়ে পাশের লোকগুলোকে কামড়াতে শুরু করে, আর জংসকের ছোট্ট ভাগ্নেও ঠিক ওই কেবিনেই আছে, যার ফলে একটা জম্বি সরাসরি বাচ্চাটাকে এবার অ্যাটাক করে বসে। নিজের চোখের সামনে ছেলেকে জম্বি হতে দেখে জংসকের বোন একদম ভেঙে পড়ে, কিন্তু সে কোনোভাবেই ছেলেকে ছেড়ে যেতে রাজি হয় না। সে বলতে থাকে, ও জম্বি হয়ে গেল আমার সন্তান, আমি ওকে ফেলে কোথাও যাব না। পরিস্থিতির চাপে জংসক বাধ্য হয় নিজের বোন আর ভাগ্নেকে ওই রুমে আটকে রাখতে। একটু আগেও যে বোন তার পাশে বসেছিল তাকে নিজের হাতে মৃত্যুর মুখে তাকে রেখে আসতে হয়, যার ফলে এই ট্রমা জংসকের ভিতরটাকে একদম ফাঁকা করে দেয়। যাই হোক, এভাবেই কেটে যায় 4 বছর। জংসক এখন হংকংয়ে একজন রিফিউজি, কোনো সম্মান নেই, ভালো থাকার জায়গা নেই। ভগ্নিপতি চুলমিনের সাথে মিলে সে ছোটখাটো কাজ করে কোনো রকম দিন চালাচ্ছে। ঠিক এমন সময় হংকংয়ের এক গ্যাংস্টার দল তাদের সাথে যোগাযোগ করে। তারা জংসককে এক অদ্ভুত অফার দেয়। সাউথ কোরিয়ার ইনসান পোর্টে একটা ট্রাক ভর্তি লাখ লাখ আমেরিকান ডলার পড়ে আছে। জম্বিদের কাছে টাকার কোনো দাম নেই, কিন্তু হংকংয়ের জন্য ওই টাকা নিয়ে আসতে পারলে তারা পুরো রাতারাতি কোটিপতি হবে। এখন এই কাজের জন্য তাদের হাতে সময় আছে মাত্র 3 দিন। টাকা, লোভ আর এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে জংসক মুহূর্তেই রাজি হয়ে যায়, আর এভাবেই সে আবারও সেই অভিশপ্ত দেশে ফিরে যাওয়ার ডিসিশন নেয়। পরের সিনে অন্ধকার রাতে একটা ছোট্ট নৌকায় জংসক, চুলমিন আর দুজন মিলে ইনসান পোর্টে এসে পৌঁছায়। 4 বছর পর নিজের দেশে পা রেখে জংসক বুঝতে পারে একসময় ঝলমলে এই শহরটা এখন আক্ষরিক অর্থেই কবরস্থান। চারিদিকে শুনশান নীরবতা, ভাঙা জাহাজ আর কঙ্কাল পড়ে আছে। গ্যাংস্টাররা তাদের হাতে 2টো স্যাটেলাইট ফোন আর অস্ত্র দিয়ে পাঠিয়েছে। এছাড়াও তারা পরিষ্কার বলে দিয়েছে, জম্বিরা রাতে চোখে ভালো দেখতে পায় না, কিন্তু তাদের শ্রবণ শক্তি অসম্ভব রকমের বেশি। তাই একটু শব্দ হলেই হাজার হাজার জম্বি পঙ্গপালের মতো ছুটে আসবে। এভাবেই অন্ধকার শহরের মধ্যে দিয়ে তারা সাবধানে এগিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই জংসক এক ভয়ানক দৃশ্য দেখে। একটা বিশাল কাচের বিল্ডিং এর ভিতরে হাজার হাজার জম্বি আটকে আছে। তারা বের হওয়ার জন্য যেন প্রাণপণে ছটফট করছে। এই দৃশ্য দেখে জংসকের রীতিমতো গা শিউরে ওঠে। সে বুঝতে পারে 4 বছরে এখানকার পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গেছে। কিন্তু মনে রেখো, এই কাচের বিল্ডিংটায় তাদের জীবন বাঁচানোর সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে, আর সেটা কিভাবে তা তুমি কল্পনাও করতে পারবে না। যাই হোক, এক সময় তারা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। ট্রাকের পিছনের দরজা খুলতেই ভেতরে কোটি কোটি টাকার বান্ডিল দেখে সবাই খুশিতে আত্মহারা। কিন্তু আসল বিপদ তো কেবলমাত্র শুরু হচ্ছে। জংসক খেয়াল করে ড্রাইভিং সিটে একটা জম্বি বসে আছে। সে ভাবে হয়তো সে মারা গেছে, কিন্তু তাকে সরাতে গেলে জম্বিটা জ্যান্ত হয়ে তাকে কামড়াতে আসে। আত্মরক্ষার জন্য জংসক গুলি করে তাকে মারে ঠিকই, কিন্তু ধস্তাধস্তির সময় ভুল করে ট্রাকের হর্ন বেজে যায়। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে জম্বিরা ছুটে আসতে শুরু করে। জংসক কোনো মতেই ট্রাক স্টার্ট দেয়। চুলমিন চলে যায় আলাদা গাড়িতে।
দুজন মিলে পোর্ট থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ অন্ধকার আকাশে ফ্লেয়ার গানের আলো জ্বলে ওঠে। কেউ একজন দূর থেকে ইচ্ছে করে জম্বিদের তাদের দিকে গাইড করছে। এখন এই আলো দেখে হাজার হাজার জম্বি পাগলের মতো তাদের তাড়া করতে থাকে। এভাবে পালিয়ে যাওয়ার সময় ধাক্কা খেয়ে চুলমিনের গাড়ি দুমড়ে যায়। জং সকও ট্রাক থেকে ছিটকে পড়ে। চারিদিকে এখন শুধু জম্বির চিৎকার আর রক্তের নেশা। জংসক একা লড়তে লড়তে যখন একদম শেষ, ঠিক তখনই জম্বিদের পিষে দিয়ে একটা ছোট্ট গাড়ি সোজা জংসকের সামনে এসে থামে। এবার ভিতর থেকে এক পিচ্চি মেয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি ভিতরে ওঠো। এই দৃশ্য দেখে তো জংসক পুরোই অবাক হয়ে যায়। সে কোনো মতো সেই গাড়িতে উঠে নিজের প্রাণ বাঁচায়। আসলে এই গাড়ি চালাচ্ছিল জুনি নামের এক কিশোরী, আর তার পাশে ছিল তার ছোট বোন ইউজিন। এখন তুমি যদি ভাবো এত ছোট্ট একটা মেয়ে কিভাবে গাড়ি চালাচ্ছে, তাহলে তার ড্রাইভিং দেখলে তোমার মাথা ঘুরে যাবে। একদম প্রফেশনাল রেসার ড্রাইভারদের মতন জম্বিদের ভিড়ের মাঝখান দিয়ে সাপের মতো করে আঁকাবাঁকা করে সে গাড়ি চালায়। জম্বিরা গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়লে জুন সেগুলোকে রাস্তার দেয়ালে ঘষে পিষে ফেলে। মানে বুঝতেই পারছো ভাই, এই যে কোন লেভেলের ড্রাইভার তার হয়তো বলে বোঝাতে হবে না। কিন্তু এক সময় সামনে হাজার হাজার জম্বির ভিড় দেখে প্রায় আটকে যাওয়ার উপক্রম হয়ে যায়। ঠিক তখনই ছোট্ট ইউজিন তার জাদুর ঝুলি বের করে, একটা রিমোট কন্ট্রোল খেলনার গাড়ি, যেটাতে উজ্জ্বল আলো আর বিকট সাইরেন লাগানো। ওই খেলনা গাড়িটা উল্টো দিকে ছেড়ে দিতেই জম্বিরা তার শব্দে পিছু ছুটতে শুরু করে, যার ফলে পুরো রাস্তায় এবার ক্লিয়ার হয়ে যায়। আর সেই সুযোগে জুনি সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার তারা একটা ভাঙাচোরা পুরনো বিল্ডিং এ আশ্রয় নেয়। সেখানে জংসকের পরিচয় হয় মেয়ে দুটো দাদুর সাথে। দাদু মানুষটা একটু অন্যরকম, মানসিকভাবে কিছুটা অসুস্থ। সারাক্ষণ একটা ভাঙা রেডিও নিয়ে বসে থাকে, আর ভাবখানা এমন যে সে যেন আমেরিকার বড় জেনারেলদের সাথে যোগাযোগ করছে। দাদুর পাকা বিশ্বাস আমেরিকানরা খুব শীঘ্রই হেলিকপ্টার নিয়ে তাদের উদ্ধার করতে আসবে। ঠিক তখনই রুমে ঢোকে তাদের মা মিনজুং, আর তাকে দেখা মাত্রই জংসকের পাততল থেকে মাটি সরে যায়। এই সেই মহিলা 4 বছর আগে যে তার গাড়ির সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল শুধুমাত্র নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আর জংসক সেই দিন তাদেরকে ফেলেই চলে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আজ সেই একই মানুষের কাছে তাকেই আশ্রয় নিতে হচ্ছে। মিনজুন জানতে চায় জংসক এই নরকপুরীতে কোথা থেকে এসেছে। জংসক সব খুলে বলে। সে জানায় সে হংকং থেকে এসেছে, আর বন্দরের টাকা ভর্তি যে ট্রাকটা আছে সেটা নিয়ে ফিরতে পারলেই তারা সবাই এই দেশ থেকে মুক্তি পেতে পারে। এখন হংকংয়ে ফিরে যাওয়ার সুযোগ আসে শুনে মিনজু তার সন্তানদের কথা ভেবে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। আচ্ছা, তোমাদের সাথে একটা ছোট্ট কথা বলে নি, তুমি যদি এখনো সিনে রিক্যাপস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি করে ফেলো, কারণ এমন রুদ্ধশ্বাস মুভি এক্সপ্লেন নিয়মিত পেতে চাইলে চ্যানেলটা ফলো না করলে সত্যি অনেক কিছু মিস করবে। বেশি না, তোমার মাত্র কয়েক সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করে নিতে, তাই এই সুযোগ মিস করো না কিন্তু। যাই হোক, এদিকে জংসক যখন মিনজুদের কাছে আশ্রয় নিয়েছে তখন তার ভগ্নিপতি চুলমিনের অবস্থা একদম ভয়াবহ। মনে আছে তো, চুলমিন সেই টাকা ট্রাকের ভিতরেই ছিল। সেই ট্রাকটা এখন ইউনিট 631 নামের একটা সৈন্য দলের হাতে পড়ে গেছে। এই সৈন্যরা নিজেরাই জম্বিদের চেয়ে অনেক বড় ভয়ঙ্কর। এখানে আমরা দেখতে পারি চুলমিনকে খুঁজে পেয়ে তারা তার গায়ে 61 নাম্বার লিখে একটা অন্ধকার সেলে বন্দি করে রাখে। সেখানে তার মতন আরো অনেক মানুষ আছে যাদেরকে এরা স্রেফ খাবার বলে ডাকে, কেননা এই ইউনিটে 631 একটা অদ্ভুত মরণ খেলার আয়োজন করে। এই খেলার নিয়ম হলো বড় একটা খাঁচায় বন্দীদের ছেড়ে দেওয়া হবে, আর সেখানে ঢুকিয়ে দেওয়া হবে এক গাদা ক্ষুধার্ত জম্বিকে। এছাড়াও বাইরে থেকে সৈন্যরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আনন্দ করে বাজি ধরবে। জাস্ট চিন্তা করো এটা কোন লেভেলের ক্রেজিনেস। এদিকে এই সৈন্য দলের ক্যাপ্টেন সিও যখন ট্রাকের ভিতরে দেখে কোটি কোটি আমেরিকান ডলার, তার চোখ তো কপালে উঠে যায়। শুধু তাই না, সে ট্রাকের ভিতর থেকে জংসকের স্যাটেলাইট ফোনটাও পেয়ে যায়। এবার সেই ফোন থেকে কল দিলে ফোনে হংকং এর গ্যাংস্টাররা জানায় যে এই টাকা নিয়ে বন্দরে পৌঁছাতে পারবে তাকে অর্ধেক টাকা দিয়ে হংকং এ নিয়ে যাওয়া হবে। তো এটা শুনে ক্যাপ্টেন সিও বুঝতে পারে যে এই নরক থেকে বের হওয়ার এটাই তার শেষ সুযোগ। তাই সে নিজের সৈন্যদের কথা না ভেবে শুধু নিজে পালানোর একটা প্ল্যান সাজাতে শুরু করে। কিন্তু ক্যাপ্টেন সিও জানেই না তার এই স্বার্থপর প্ল্যান শেষ পর্যন্ত সবার জন্য কতটা
ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। অন্যদিকে জাংসক মিংজুনের কাছে 4 বছর আগে সেই ভুলের জন্য ক্ষমা চায়। সে স্বীকার করে নেয় সেদিন তার গাড়ি না থামানোর কারণে আজ তার পরিবার এত কষ্ট সহ্য করছে। কিন্তু মিনজুং এখানে একটা অসাধারণ কথা বলে। সে বলে সেদিন তোমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো একই কাজ করত। পিছনের কথা ভেবে এখন কোনো লাভ নেই। যদি সত্যিকারের প্রায়শ্চিত্তই করতে চাও তবে আমার এই দুটো বাচ্চাকে এই নরক থেকে বের করে নিয়ে যাও। এই সব শুনে জংসুক কথা দেয় সেই পরিবারকে বাঁচাবেই আর চুলমিনকেও উদ্ধার করে আনবে। তাই জংসক আর মিনজুং রওনা দেয় ইউনিট 631 এর আস্তানার দিকে। টার্গেট দুটো, টাকার ট্রাক আর স্যাটেলাইট ফোন। কারণ এই দুটো ছাড়া এই অভিশপ্ত দেশ থেকে বের হওয়ার কোনোই রাস্তা নেই। কিন্তু জংসকের মাথায় আর একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, সেটা হলো চুলমিন। সে নিজেকে দোষ দিচ্ছে শুধু তার কারণে বেচারা আজ এত বড় বিপদে পড়েছে। এবার আস্তানার কাছে গিয়ে মিনজুং সাবধান করে দেয়। সে জানায় ওই জায়গাটা জ্যান্ত নরক, দয়া মায়া বলে কিচ্ছু নেই সেখানে। এই সব শুনে জংসক একাই ভিতরে ঢোকে। সে এবার খেয়াল করে দেখে যে গার্ডরা পাহারায় আছে ঠিকই, কিন্তু সবাই মদ আর বাজি নিয়ে ব্যস্ত। এই সুযোগে সে একটা অন্ধকার সুড়ঙ্গের ভিতর দিয়ে ঢুকে পড়ে। কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার গা রীতিমতো শিউরে ওঠে। সাধারণ মানুষগুলোকে পশুর মতো লোহার খাঁচায় আটকে রাখা হয়েছে। সবার গায়ে আলাদা নাম্বার। কেউ খাবারের জন্য হাহাকার করছে, কেউ করছে যন্ত্রণায় ছটফট। জংসক তখন বুঝতে পারে যে একবার যারা এখানে আটকে পড়ে তাদের মৃত্যু ছাড়া আর কোনো মুক্তি নেই। বিশাল হল ঘরে সৈন্যরা পার্টি করছে আর পুরো গ্যাংটাকে লিড দিচ্ছে সার্জেন্ট ওয়াং নামের এক নিষ্ঠুর লোক। জংসক ভিড়ের আড়ালে লুকিয়ে চুলমিনকে খুঁজতে থাকে। এবার হঠাৎ তার চোখ আটকে যায় সেই মৃত্যু এরিনার দিকে, যেখানে জম্বিদের সাথে বন্দীদের লড়াই করানো হয়। সেখানে চুলমিন এক কোণে ভয়ে কুকড়ে বসে আছে আর তার সারা শরীরে রক্তের যেন মাখামাখি। ঠিক তখনই সার্জেন্ট হাওয়াং অ্যানাউন্স করে যে আমাদের নতুন রাউন্ড শুরু করো। এই কথা শোনার সাথে সাথে খাঁচার দরজা খুলে দেওয়া হয়। আজ জম্বিরা বিকট আওয়াজ করতে করতে ভিতরে ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে চুনমিন পাগলের মতন এদিক ওদিক দৌড়াতে থাকে। এই সব কিছু দেখে জংসক আর নিজেকে স্থির রাখতে পারে না। সে তার বন্দুকের সেফটি লক খুলে রেডি হয়ে যায়। সে জানে একবার ফায়ার করে বসলে সব জম্বি আর সৈন্যরা তার দিকে ছুটে আসবে, কিন্তু নিজের ভগ্নিপতিকে চোখের সামনে মরতে দেওয়ার চেয়ে সেটা ঢের ভালো। তাই এক হাতে স্মোক গ্রেনেড চেপে ধরে সে শুধু একটা পারফেক্ট মুহূর্তের অপেক্ষা করে। কেননা সে মনে মনে প্রতিজ্ঞা করছে 4 বছর আগে ভয় পেয়ে পালিয়েছিলাম ঠিকই, কিন্তু আজ লড়াই না করে এক চুলো নড়ব না। ইতিমধ্যে দেখা যায় আর 1 সেকেন্ড দেরি করলে জম্বিগুলো চুনমিনকে ছিঁড়ে খাবে। তাই জংসক অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এসে এলো পাথারি গুলি চালাতে শুরু করে। সৈন্যরা তো এই দৃশ্য থেকে পুরোই হতবাক হয়ে যায়। ঠিক তখনই সে মাঝখানে স্মোক গ্রেনেড ছুড়ে মেরে চোখের পলকে পুরো এরিনা ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে। ধোঁয়ার মধ্যে জম্বি আর সৈন্যরা কিছুই দেখতে পাচ্ছিল না। এবার জংসক তাকে টেনে তুলে বলে এখান থেকে বের হতেই হবে। একদিকে জম্বি শেষ করে অন্যদিকে সৈনিকদের দিকে সে কাভার ফায়ার দিতে থাকে। ঠিক এমন সময় আস্তানার বাইরে থেকে হর্ন বাজাতে বাজাতে মিনজুন গাড়ি নিয়ে এন্ট্রি নেয়। গাড়ির আলো আর শব্দে জম্বিরা সেখানে ছুটতে শুরু করে। এই হট্টগোলের সুযোগে জংসক আর চুনমিন দৌড়ে যায় টাকা ট্রাকের দিকে। তুমি কি ভাবছো এবার তারা নিরাপদে বেরিয়ে যাবে? এই ভিডিওটা যদি এখনো পর্যন্ত তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর এই লাইকটা করতে হবে কিন্তু ভিডিও শেষ করার আগেই, বুঝতে পারছো? যাই হোক, সার্জেন্ট ওয়াংও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে দলবল নিয়ে চারিদিক থেকে গুলি চালাতে থাকে। জংসক আর চুনমিন একদিকে জম্বি আর অন্যদিকে সৈনিকদের মাঝে আটকা পড়ে। তবুও জংসক অসাধারণ স্কিল দেখিয়ে সামনে আগাতে থাকে। কিন্তু ঠিক যখন তারা ট্রাকের একদম কাছাকাছি পৌঁছে গেছে, সার্জেন্ট ওয়াং আড়াল থেকে সরাসরি চুনমিনকে টার্গেট করে ফায়ার করে দেয়। এই বুলেটটা সোজা লাগে চুনমিনের বুকে। জংসকের চোখের সামনে এসে লুটিয়ে পড়ে তার নিজের দুলাভাই। চুনমিন সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই দৃশ্য দেখে জংসক চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু করার কিছু তার আর বাকি নেই। রাগে অন্ধ হয়ে সে আশেপাশের সৈনিকদের গুলি করে ঝাঁঝরা করে দেয়। মিনজুন ততক্ষণে ট্রাকের কন্ট্রোল নিয়ে চিৎকার করে বলে এখনই বেরোতে হবে, কিন্তু বুক ভরা কষ্ট আর প্রতিশোধের আগুন নিয়ে জংসক ট্রাকে উঠে পড়ে। এরপর ঝড়ের গতিতে আস্তানার মেন গেট ভেদ করে তারা বেরিয়ে যায়। কিন্তু সার্জেন্ট ওয়াং এত সহজে হাল ছাড়ার লোক না। আর এখান থেকে যেটা শুরু হতে যাচ্ছে সেটা এই পুরো মুভির সবচেয়ে ইন্টেন্স পার্ট। সার্জেন্ট ওয়াং তার পুরো সৈন্যবাহিনী আর সাজোয়া গাড়ি নিয়ে ট্রাকের পিছু নেয়।
রাতের ঘুটঘুটে অন্ধকারে হেডলাইটের তীব্র আলো আর ইঞ্জিনের গর্জনে নিস্তব্ধ শহরটা যেন হঠাৎ জেগে ওঠে। এই ক্যাপ্টেন হাওয়াং কিন্তু চালাক লোক। সে জানে জম্বিরা আলোর দিকে ছুটে আসে, তাই সে ট্রাকের উপরে ফ্লেয়ার গান দিয়ে আলোর গোলা ছুটতে শুরু করে। সেই আলো দেখে রাস্তার চারপাশ থেকে হাজার হাজার জম্বি এসে ট্রাকের উপরে ঝাঁপিয়ে পড়তে থাকে। জংসক এক হাতে স্টিয়ারিং আর অন্য হাতে জানালা দিয়ে গুলি চালাচ্ছে। অন্যদিকে মিনজুং তার জীবন বাজি রেখে তাকে সাহায্য করে যাচ্ছে। পিছনের গাড়িতে জুনও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে তার ড্রাইভিং স্কিল দিয়ে সৈনিকদের গাড়ি ধাক্কা মেরে সরানোর চেষ্টা করছে। আর ছোট্ট ইউজিনো তো আবার সে রিমোট কন্ট্রোল খেলনা গাড়িকে কাজে লাগিয়ে সব জম্বিদেরকে এদিক ওদিক করে ড্যান্স করিয়ে ছাড়ছে। মানে এরা সবাই এক একজন যেন সেই লেভেলের এক্সপার্ট। আমি ভাবতেই পারিনি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত বেশি স্মার্ট হবে। কিন্তু হাওয়াং এবার বড় সার্চ লাইট সোজা ট্রাকের উপর তাক করে বসে। আর এই আলোর কারণে জম্বির পাল আবারও তাদের দিকে ছুটে আসতে শুরু করে। তখন জংসক বুঝতে পারে এভাবে আর বেশিক্ষণ টিকে থাকা অসম্ভব। ঠিক তখনই তার মাথায় চলে আসে সেই কাছের বড় বিল্ডিংটার কথা। সে চিৎকার করে মিনজুংকে বলে যে ওই বিল্ডিংটার পাশ দিয়ে যেতে হবে। ইতিমধ্যে সৈনিকদের গাড়ি তখন একদম খাড়ের উপর। জংসক মিনজুংকে বলে যে গাড়ির ডান দিকে কাটতে, কেননা সামনে সেই বিশাল কাচের বিল্ডিং। জংসক বন্দুক তাক করে কাচের দেওয়ালে গুলি চালায়। গুলি লাগা মাত্রই কাচগুলো চুরমার হয়ে যায় আর ভেতর থেকে হাজার হাজার জম্বি সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তায় আছড়ে পড়ে। পিছনে থাকা সৈনিকদের গাড়িগুলো এই জম্বি সুনামির নিচে তাসের মতন দুমড়ে মুচড়ে যায়। সার্জেন্ট ওয়াং কিছু বোঝে ওঠার আগে কয়েকশো জম্বি তার গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এইখানেই জম্বিদের গ্যারাকলে পড়ে তার মর্মান্তিক শেষ হয়, যেটা সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি। ফাইনালি জংসকরা এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে সোজা বন্দরের দিকে ছুটতে থাকে। দূরে সমুদ্রের পাড়ে সেই কাঙ্ক্ষিত জাহাজটা দেখা যাচ্ছে। জুন আর ইউজিন খুশিতে তো প্রচন্ড আত্মহারা। জংসক ভাবে এবার হয়তো সত্যি একটা সুন্দর জীবন তারা ফিরে পাবে। কিন্তু এই খুশি বেশিক্ষণ টেকে না। অন্ধকারের বুক চিরে ক্যাপ্টেন সিওর গাড়ি ঝড়ের গতিতে এসে জুনের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরপর ক্যাপ্টেন সিও বন্দুক হাতে নেমে এসে জুনকে জিম্মি করে ফেলে। সে এবার হুমকি দেয়, সব অস্ত্র ফেলো, না হলে মেয়েটাকে শেষ করে দেব। জংসংরা বাধ্য হয় সেই অস্ত্র ফেলে দিতে। ক্যাপ্টেন সিও ট্রাক আর স্যাটেলাইট দুটোকে নিজের কবজায় নিয়ে একাই জাহাজের দিকে রওনা দেয়। এখন একটু ভাবো, তুমি যদি জংসকের জায়গায় থাকতে তাহলে এই মুহূর্তে ঠিক কি করতে? ক্যাপ্টেনকে সাথে সাথে মেরে ফেলতে, নাকি অন্য কোনো প্ল্যান করতে? কমেন্টে তোমার উত্তরটা জানিও। যাই হোক, জাহাজে পৌঁছে ক্যাপ্টেন সিও গ্যাংস্টারদের সাথে দেখা করে। সে ভেবেছিল হংকং এ গিয়ে রাজকীয় জীবন কাটাবে, কিন্তু গ্যাংস্টার টাকা পেয়ে শুরু করে বেইমানি আর সোজা গুলি করে তার ভবলীলা সাঙ্গ করে দেয়। তবে ক্যাপ্টেন সিও মরার আগেও একবার চরম শয়তানির চাল চালে যায়। সে ট্রাককে রিভার্সে ফেলে জাহাজের মেন গেটে তা আটকে দেয়। ফলে জাহাজের দরজা আর বন্ধ করা সম্ভব হয় না, যার ফলে বন্দরের সব জম্বি এবার জাহাজের ভিতরে ঢুকতে শুরু করে। মানে বুঝতেই পারছো, মুহূর্তের মধ্যেই পুরো জাহাজটা একটা নতুন নরকে পরিণত হয়। এই সব ধ্বংসলীলা জংসকরা দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। তারা বুঝতে পারে বেঁচে ফেরার যে শেষ আশাটুকু সেটাও তাদের চোখের সামনে শেষ হয়ে গেছে। এখন তাদের হাতে আর কোনো জাহাজ নেই, না আছে কোনো ট্রাক, আর টাকা সে তো অনেক আগেই হাওয়া। চারিদিকে শুধু জম্বি আর অন্ধকার। এদিকে দাদু গুলি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর জুন আর ইউয়ান কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু জীবনের শেষ মুহূর্তেও দাদু তার সেই ভাঙা রেডিও নিয়ে কার সাথে যেন যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। সবাই ভাবছে দাদু ব্যথার চোটে হয়তো পাগলামি করছে, কিন্তু না। ঠিক তখনই ঘুটঘুটে অন্ধকারের আকাশ চিরে একটা উজ্জ্বল আলো তাদের সামনে এসে পড়ে। হ্যাঁ, দাদুর কথাই সত্যি। সেই আমেরিকান জেনারেল চেন, যার কথা সবাই পাগলের প্রলাপ মনে করত, সে আসলে একটা বিশাল হেলিকপ্টার নিয়ে তাদের উদ্ধার করতে হাজির। কিন্তু হেলিকপ্টারের আওয়াজ আর আলো দেখে বন্দরের শত শত জম্বি পাগলের মতো ছুটতে শুরু করে। জংসক আর মিনজুন বাচ্চাদের নিয়ে দৌড় দেয়, কিন্তু মিনজুনের পায়ে তো আগে থেকেই চোট, যার কারণে সে আর জোরে দৌড়াতে পারছে না। সে বুঝতে পারে সে যদি এই অবস্থায় হেলিকপ্টারে উঠতে চায় তাহলে জম্বিরা কাউকেই বাঁচতে দেবে না। আর ঠিক এখানে মিনজুন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। নিজের জীবনের মায়া ত্যাগ করে সে জংসককে বলে, বাচ্চাদেরকে নিয়ে হেলিকপ্টারে ওঠো এখনই। আর এবার সে নিজে দৌড়ে গিয়ে উঠে পড়ে একটা পরিত্যক্ত ট্রাকে। তারপর সেখানে উঠে পাগলের মতন সে হর্ন আর হেডলাইট জ্বালাতে থাকে। ব্যাস, বন্দরের সব জম্বিরা এবার হেলিকপ্টার বাদ দিয়ে মিনজুং এর ট্রাকের দিকে উঠে যায়।
হেলিকপ্টারের ভিতর থেকে জুন আর ইউজিন তাদের মায়ের এই আত্মত্যাগ দেখে চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে সৈন্যরা বলছে এখনই যেতে হবে, হাতে একদমই সময় নেই। কিন্তু জনসক 4 বছর আগে সে ঠিক এইভাবেই এক মা আর বাচ্চাদের মৃত্যুর মুখে ফেলে গিয়েছিল, তাই আজ সে সেই ভুল আর দ্বিতীয়বার করতে চায় না। যার ফলে জংসক হঠাৎ হেলিকপ্টার থেকে সোজা নিচে লাফিয়ে পড়ে। মাটিতে পা রেখে সে জম্বিদের মাথা লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে। চারিদিক থেকে পঙ্গপালের মতন জম্বি আসছে, কিন্তু জংসক জীবনের পরোয়া না করে ভিড় ঠেলে ট্রাকের দিকে আগাতে থাকে। ট্রাকের ভিতরে মিনজুং তখন একদম শেষ মাথায়। শত শত জম্বি গাড়ির কাঁচ ভেঙে ঢোকার চেষ্টা করছে, তাই সে বুঝতে পারে বাঁচার আর কোনো উপায় নেই। সে ভাবে যদি সে মারা যায় তবে জম্বিদের নজর তার দিকে আটকে থাকবে আর বাচ্চারা হেলিকপ্টারে করে বেরোতে পারবে। তাই আর কোনো উপায় না দেখে সে নিজের বন্দুকটা নিজের থুতনিতে আটকায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে জংসকের চিৎকার ভেসে আসে। সে বলে আপনার বাচ্চারা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আর এই কথাটা শুনে মিনজুং আবারও বাঁচার আশা ফিরে পায়, যার ফলে আত্মহত্যার সিদ্ধান্ত বদলে ফেলে সে এক লাফে ট্রাক থেকে নেমে আসে। জনসক পকেট থেকে স্মোক বোমা বের করে চারিদিকে ছুড়ে দেয়, যার ফলে পুরো এলাকা ধোঁয়ার অন্ধকারে ঢেকে যায়। জম্বিরা চোখে কিছু দেখতে না পেয়ে একে অপরের উপরে আশ্রয় পড়তে শুরু করে। এই সুযোগে জংসক এক হাতে মিনজুংকে আগলে অন্য হাতে বন্দুক চালিয়ে হেলিকপ্টারের দিকে দৌড়ায়। হেলিকপ্টার ততক্ষণে মাটি থেকে কিছুটা উপরে উঠে গেছে। জংসক 2 হাত ধরে মিনজুনকে দরজার দিকে তুলে দেয় আর সৈন্যরা ফাইনালি তাকে টেনে তোলে। এরপর জংসক নিজেও এক লাফে ভিতরে ওঠে। অন্যদিকে নিচে থাকা জম্বিরা লাফিয়ে চাকা ধরার চেষ্টা করে, কিন্তু ফাইনালি তারা ততক্ষণে উপরে উঠে যায়। এক ভয়াবহ নরকপুরীকে পিছনে ফেলে হেলিকপ্টার আকাশে উঠছে। জানলা দিয়ে তারা দেখতে পায় ধ্বংস হয়ে যাওয়া ইনসান শহরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। হেলিকপ্টারের ভিতরে মেজর জাংসাককে বলে তোমার ওই দাদু কিন্তু ভীষণ জেদি মানুষ ছিল, প্রতিদিন সে রেডিওতে মেসেজ পাঠাতো আর আমরা ভাবতাম যে কেউ হয়তো মজা করছে, কিন্তু সেই লোকটাই যে আজ তোমাদের জীবন বাঁচিয়ে দেবে এটা আমরাও কল্পনা করিনি। যাই হোক, ফাইনালি হেলিকপ্টার গিয়ে ল্যান্ড করে জাতিসংঘের এক বিশাল জাহাজে। জুনি আর ইউজিন যখন জাহাজ থেকে নীল সমুদ্র আর খোলা আকাশ দেখে তখন তাদের হাসিটা ছিল একদম দেখার মতো। 4 বছর ধরে ধ্বংসস্তূপ আর জম্বি দেখে বড় হওয়া বাচ্চা দুটো আজ প্রথমবারের মতো মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। আর এই সিনের মধ্যে দিয়েই শেষ হয় এই মুভিটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধু এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।